আমার এই চ্যানেলের সকল দর্শক বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ 4th সেমিস্টার বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে এই ভিডিও প্রকাশ করতে চলেছি। আজকের কবিতাটির নাম তিমির হননের গান। কবির নাম জীবনানন্দ দাশ। এটির মূল গ্রন্থের নাম 7টি তারার তিমির। বাংলার 1350 বঙ্গাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় এটি প্রকাশ পেয়েছিল পৌষ মাসে। কবিতাগুলো এই কাব্যের লেখা হয়েছিল আনুমানিক 1928 থেকে 1943 সালের মধ্যে। কাব্যগ্রন্থটির নাম আরেকবার বলি, বেলা অবেলা কালবেলা। কাব্যগ্রন্থটির নাম থেকেই আমরা অনুমান করতে পারি যে কবিতাগুলোর মধ্যে বেলা অর্থাৎ সুদিন, অবেলা দুর্দিন এবং কালবেলা আরও দুর্দিন এই রকম একটি নামকরণ ব্যবহার করা হয়েছে। এই কবিতার কবি 1899 সাল থেকে 1899 সালে তার জন্ম, মৃত্যু হচ্ছে 1954। বহু কাজের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন শুধুমাত্র ক্ষুণ্ণবৃত্তি বা পেশাগত কারণে। সিটি কলেজের প্রফেসর থেকে হাওড়ার গার্লস কলেজ, দিল্লির রামজস কলেজ, বহু কলেজে তিনি অধ্যাপনা করেছেন। তবুও তাকে কিন্তু জীবন সংগ্রামের জন্য কোনো স্থিরতা দেয়নি, কোনো একটা নির্দিষ্ট কাজের মধ্যে তিনি থাকতে পারেননি। এর মূল কারণ হচ্ছে সেই যুগ অর্থাৎ সেই সময়, সেই যে জীবন যে প্রবাহিত হয়েছিল সে সময়, তার সম্পর্কে দু চারটি কথা বলতেই হয়। কবিকে জানতে গেলে হয়তো সরাসরি সেই সময়কাল উঠে আসে না, কিন্তু তার যে অ্যালিগরি এবং যে সংকেত অর্থাৎ রূপক সংকেতের মাধ্যমে সেই সব ক্ষণ উঠে আসে। এছাড়াও আমরা জানি জীবনানন্দ দাশকে নানা অভিধাতে ভূষিত করা হয়। তাকে কখনো বলা হয় হেমন্তের কবি, কখনো বলা হয় রিক্ততার কবি, কখনো তাকে বলা হয় রূপসী বাংলার কবি, কখনো তাকে বলা হয় সময় চেতনার কবি, ইতিহাস চেতনার কবি, প্রেম চেতনার কবি, প্রকৃতি চেতনার কবি। বহুমাত্রিক কথা তার এই কাব্য কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। বিশেষ করে তার এই যে সময়কাল, সেই সময়কালে সবথেকে যে ঘটনাগুলো খুবই উল্লেখযোগ্য, তার মধ্যে যখন এই কবিতাটি বিশেষ করে প্রকাশ পাচ্ছে 1350 1942-43 সাল, অর্থাৎ তখন চলছে মন্বন্তর। এই যে মন্বন্তরের ফল যে কি হয়েছিল সেসব বহু নাটকে, কবিতায়, গল্পে আমরা দেখেছি। নাটকের ক্ষেত্রে বিজন ভট্টাচার্যের নবান্ন, তুলসী লাহিড়ী ছেঁড়াতার, কবিতার মধ্যে ফেমেন্দ্র মিত্রের ফ্যান, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে, এমনকি তার মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার, শিল্পী প্রভৃতি গল্পের মধ্যেও সেই সময়কার আমরা কিছু আভাস লক্ষ্য করি। তাহলে একদিকেই মন্বন্তর, দ্বিতীয়ত 1946-47 এই সময়কালে ঘটেছিল ভাতৃঘাতী দাঙ্গা, রায়ট। এই রায়টের ফল যে কি মারাত্মক হয়েছিল তা আমরা পরবর্তীকালে লক্ষ্য করেছি। বিশেষ করে 1946 সালের
16ই আগস্ট যে ডাইরেক্ট যে কিলিং, যে অ্যাকশন, তারও আমরা বৃহৎস পরিণতি লক্ষ্য করেছি। আর অপরদিকে মন্বন্তরের যে কী কুফল, সেটা বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলেছেন, এই সময় প্রায় 40 লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই যারা অনাহারে মারা গিয়েছিল তাদের বেশিরভাগই ছিল কৃষক, শ্রমিক এবং মৎস্যজীবী মানুষ। এই দুই মহা সংঘর্ষ ছাড়াও আরও একটি সংঘর্ষ ছিল। একদিকে সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের যে অভিঘাত, তার যে ক্ষত, সেখানে কোনো রকম প্রলেপ দেওয়ার আগেই আবার শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর ফল পৃথিবীর সর্বত্র ভুগেছে এবং সবচেয়ে যেটা মারাত্মক রূপ ধারণ করেছিল জাপানের হিরোশিমা এবং নাগাসাকি, সেখানে যে পরমাণু বোমার বিস্ফোরণ এবং তার যে ভয়ঙ্করতা, সেটা গোটা বিশ্ব কেঁপে উঠেছিল। যদিও এই কবিতার পরবর্তীকালে ওই ঘটনাটি ঘটেছে। তাই এই সঙ্গেই আবার রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশদের অত্যাচার, শোষণ, লাঞ্ছনা, সঙ্গে সঙ্গে ভারতীয়দের বিভিন্ন আন্দোলন। সে আন্দোলন কখনো দেশের ঐক্যের কথা বলেছে, কখনো কোনো বিশিষ্ট ধর্মের জন্য তাদের দেখা যায় ঐক্যবদ্ধ হতে। ব্রিটিশ বিরোধী আন্দোলন পরবর্তীকালে 1947 সালে সব ছেড়ে দিয়ে দ্বিখণ্ডিত ভারত লাভ করেছে। আর এই দ্বিখণ্ডিত ভারতের ফলে কবির যে জন্মস্থান বাংলাদেশের যে বরিশাল, সেটি বিচ্ছিন্ন হয়েছে ভারতের থেকে। তিনি কলকাতায় বসবাস করলেও তার যে মৌন প্রাণ, সেই ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ, সেই যে বরিশাল, তার প্রতি তার যে আবেগ, সঙ্গে সঙ্গে সেখানকার মানুষের ঝাঁকে ঝাঁকে চলে আসা পশ্চিমবাংলায় তথা ভারতে উদ্বাস্তু হয়ে এই সব জীবন যন্ত্রণা তাকে কুরে কুরে খেয়েছে। বাইরে দেখে তাকে মনে হতো স্থিতপ্রজ্ঞ, কিন্তু অন্তরে এই সমস্ত ঘটনাগুলি যে আলোড়ন তুলেছিল, তার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায়। তবে সমকালীন যে সমস্ত কবি সমাজ বা যারা সমালোচক, তারা কিন্তু তাকে সমালোচনা করতে ছাড়েনি। নানাভাবে তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপর ক্রমশ আজ পর্যন্ত যারা জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আলোচনা করে, তার রসাস্বাদন করার চেষ্টা করে, তারা দেখেছেন ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতোই আমাদের বলতে হয়, তিনি কবিদের কবি, অথবা বুদ্ধদেব বসুর মতো বলতে হয়, তার কবিতা বর্ণনাময়, তার বর্ণনা চিত্রময় এবং তার চিত্র হচ্ছে বর্ণময়। এছাড়াও সুমিতা চক্রবর্তীর একখানা বিখ্যাত উক্তি এ প্রসঙ্গেই উল্লেখ করা যেতে পারে। সেই উক্তিটি এরকম: পৌষের চন্দ্রালোকিত রাত্রির ন্যায় জীবনানন্দ দাশের কাব্য কবিতা কুহেলি কুহকে আচ্ছন্ন। তাহলে সাধারণ দর্শক, সাধারণ শ্রোতা, সাধারণ পাঠক তাঁর কবিতাতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে, শব্দের মধ্যে, প্রতীকের মধ্যে, সংকেতের মধ্যে। এই সমস্তগুলোকে যদি কোনো রকমে সরিয়ে দেওয়া যায়, নিশ্চয়ই সরিয়ে দেওয়া যাবে, কারণ 1954 সালে তার মৃত্যু। আজ প্রায় 75 বছর, অর্থাৎ এই সময়কালের মধ্যে তিনি বহুভাবে আলোচিত হয়েছেন। তার সম্পর্কে প্রচুর সমালোচনা গ্রন্থ প্রকাশ পেয়েছে। জীবনানন্দ আমাদের কাছে পরিষ্কার, সেই পরিচ্ছন্ন জীবনানন্দ দাশের মধ্যে প্রেম আছে, হৃদয় আছে, মনুষ্যত্ব আছে, আবার মনুষ্যত্বের অপমান আছে, বাংলা আছে, সম্ভ্রান্ত বাংলা আছে,
আবার উপসী বাংলাও আছে, ইতিহাস আছে, পুরাণ আছে, ভূগোল আছে, সর্বোপরি মানুষের প্রতি এক অপার মমতা, ভালোবাসা জীবনানন্দ দাশের সব কবিতার মতোই এই তিমির হননের গান কবিতাতেও রয়েছে। আমরা এখন কবিতাটা পড়ে নিই, তারপর এ সম্পর্কে আমরা প্রশ্নে চলে যাব। তিমির হননের গান, জীবনানন্দ দাশ। কোন হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে। আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক। হেমন্তের প্রান্তরের তারার আলোক, সেই যে ট্রেনে আজও চোখ খেলি। সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। সততই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ভার ব্রিজে উঠে নর্দমায় নেমে, ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। এরা সব এই পথে, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু নেই। তবু এই যে ট্রেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি। জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগ নাভি ভালোবাসি। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী হতে চাই। এই বিখ্যাত কবিতার যে কতগুলি লাইন যে ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের প্রথমেই আন্ডারলাইন করে নিতে হবে। তারপর আমরা এই সম্পর্কে দু চারটে প্রশ্ন করব। অন্য এক আকাশের মতো চোখ নিয়ে তারার আলোর দিকে চেয়ে নিরালোক, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। হেমন্তের প্রান্তরের মনোরম মনে হলে হাসি, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এরা সব এই পথে চলে, এই পথে বেদনার পথে, ডট ডট দিয়ে বেদনার পথে, ভেরি ইম্পর্টেন্ট। কিছু নেই, তবু কিছু নেই, তবু এই যে ট্রেনে খেলি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। এরপর জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। মহানগরী অবশ্য কলকাতা, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। আমরা কি তিমির বিলাসী? নোট অফ কোশ্চেনিং, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। আমরা কি তিমির বিনাশী, অর্থাৎ তিমির বিলাসী? তিমির বিলাসী নয় আমরা। এবং সর্বশেষ যে দুটো লাইন বারবার ব্যবহার করা হয়েছে, দুবার ব্যবহার করা হয়েছে, আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী, ভেরি ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন ইট। এইভাবে আমাদের প্রশ্ন করতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন বেশি হতে পারে, সেই হিসেবে আমরা শেষের প্রশ্নটি আমাদের খুব বেশি দরকার। শেষ লাইনটি, তিমির বিলাস নয়, তিমির বিনাশী হবার জন্য যে প্রচেষ্টা, তা এই কবিতার আলোকে বুঝিয়ে দাও। এই প্রশ্নটাই আমাদের করতে হবে। এখানে 3+2 যদি আমরা প্রশ্ন করি এই লাইনটাকেই, তাহলে আমরা ভেঙে দেব এইভাবে যে এখানে আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে?
আর তিমির বিলাসী আর তিমির বিনাশীর মধ্যে যে পার্থক্য সেটা বুঝে নিতে হবে। সমকালীন যে জীবন, অর্থাৎ আমি পূর্বেই যে বলে গেলাম যে সমস্ত রাষ্ট্রীয়, ব্যক্তিগত, সামাজিক যে সমস্ত সমস্যার যে সমস্যা হয়েছিল, সেই যে কাল, সেই কালের যে বিষয়গুলো এই কবিতার প্রত্যেকটি শব্দের মধ্যেই প্রকাশ পেয়েছে, সেগুলোকে আমাদের প্রথমেই লিখতে হবে, বুঝিয়ে দিতে হবে যে এই যে 1350-এর মন্বন্তরের প্রেক্ষাপটে রচিত এই যে কবিতা, এ এক অস্থির সময়, এই যে কাল বেলা, প্রান্তিক মানুষের যে দিশেহারা অবস্থা, বাঁচার তাগিদে তারা ভিড় জমিয়েছে রাস্তায়, ফুটপাতে, ওভারব্রিজে, ড্রেনে এবং ফুটপাত থেকে ফুটপাতে। এই যে ভয়ঙ্করতা, সে সম্পর্কে আমাদের বুঝিয়ে দিতে হবে। সেই সব অসহায় মানুষের প্রতি শহুরে মানুষের যে ভয়ঙ্করতম যে ঔদাসীন্য, যেটা প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় আছে, মানুষের সৎ ভাই চাই শুধু ফ্যান, তবুকে যেন সভ্যতার নাহি ভাঙে ধ্যান। এই যে মানুষের ভাই, তৎসত্ত্বেও তার প্রতি যে ঔদাসীন্য কবি কলকাতাতেও লক্ষ্য করেছেন এই ঘটনা। ফলে ভাত দেওয়া দূরে থাক, ফ্যান দেওয়া, একটু যে মানবিকতা আছে দেখানো, সেটুকুও তারা প্রদর্শন করতে পারেনি। তার জন্য তিনি ব্যথিত। সেই অন্ধকার, সেই অন্ধকারকে তিনি বিলাসী হতে চান না, তার পরিচয় দিতে তিনি চান না। তিনি অন্ধকারের যে তিনি অবগাহন করতে চান অন্ধকারের মধ্যে, এবং সেই অন্ধকারের অবগাহন করে তিনি মুক্তরূপ তিমিরকে বিনাশ করে তিনি মানবিকতাকে তুলে আনতে চান। সে কথাই তিনি এই কবিতায় সর্বত্র প্রকাশ পেয়েছে। কবি যে সমাজ সচেতন তার বড় প্রমাণ হলো এই চূড়ান্ত নৈরাশ্য, হতাশা আর মানবতার অবনমন। এই মানবতার অবনমন থেকে সে সময়ের মানুষকে রক্ষা করার জন্য তার এই সমস্ত কবিতাগুলি যেন সৃষ্টি হয়েছে। তাই বহুমাত্রিক জীবনানন্দ দাশের বহুমাত্রিক পরিচয়ের মধ্যেও বর্তমান সময়কাল, সেই সময়কালের ঘটনাবলী এবং মানবতার যে বিপর্যয় এবং মানুষের প্রতি মানুষের যে ঔদাসীন্য, সেই ভয়ঙ্করতম মুহূর্তগুলি এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। এইভাবেই আমরা এই কবিতাটির আলোচনা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।